তপ্ত দুপুরের প্রথম ভাগেই সূর্যটা তীক্ষ্ণভাবে আলো ছড়াচ্ছে। রুবা বসে আছে কংক্রিটের পিচরালা রাস্তার পাশের উঁচু এক বেঞ্চিতে। পা দুটো বুকে কুঁজো করে আগলে রাখা। ব্যস্ত শহরে মানুষ আসছে আর যাচ্ছে, সাথে সাথে শোকাগ্রস্ত মেয়েটাকেও দেখছে। রুবার দু চোখ ফোলা কান্নার তোপে। ঘন নয়নপল্লব এখনো ভিজে, কিন্তু মুখশ্রী একদম শান্তস্থির। বহমান সাগরের মতো নিশ্চল সেই অভিব্যক্তি। মস্তিষ্কে আলোকপাত করছে শুধু কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সেই ঘটনাগুলো। রুবা হিসেব কষল, তার গা এর রং ততটাও চাপা না। শ্যামলা বলা যায়, আজকে তার যে হালাত, কোন সুন্দরী মেয়ে হলে ও কি এত এত অপমান লাঞ্ছনা সহ্য করতে হতো? জবাব মেলে না তার। নিষ্প্রভ বুঝে আসা চোখে মাথা ঠেকিয়ে রাখে হাঁটুতে। কত শত ভাবনা আসে মাথাতে। ভিতরের দহন কিছুতেই কমাতে পারে না। এত দহন কেন? রুবার তো রাগ উঠার কথা, ঘৃণায় ওই অহংকারী লোককে কয়েক গালি দেওয়ার কথা। এর নামে আল্লাহর কাছে অহরহ বিচার দেওয়ার কথা। কিন্তু রুবা তা কেন করতে পারে না? পারে না নাকি যতটা প্রয়োজন তার থেকে লাঘব তার মাত্রা? তার মনের কোথাও থেকে যেন ধৈর্য ক্ষমতা বেরিয়ে আসে। পুরনো মোহ থেকে কষ্ট দ্বিগুণ হয়। অন্তর পুড়ে খাক হয়। এই পুড়ে যাওয়া কেন? পছন্দের মানুষ থেকে অবহেলা অপমান জোটায়? রুবা তখনও মস্তিষ্ক হাতড়ে জবাব খুঁজে পায় না। রুবার এই অবস্থাকে কবি সাহিত্যিকদের ভাষায় কি বলা হতো? রমণীর মন পুড়েছে প্রেমের আগুনে? ঠিকই তো, বাক্যাংশ যথার্থই হতো। স্বভাবতই আমরা যাদের গুনায় ধরি না, গুরুত্ব দেই না, তাদের অবহেলা হোক বা অপমান মেনে না নিয়ে তার ডাবল ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখলে রেগে যাই, ঘৃণা করি, মস্তিষ্কে আগুন ধরে যায়। যেমনটা ইরতিজার বিনা কারণেই হয়ে থাকে রুবাকে দেখলে। কিন্তু রুবার তো মন পুড়ছে, প্রেমে পড়েছিল, সে মানুষের দেওয়া আগুন বাণীর জন্যই তো। রাগ হচ্ছে, ঘৃণাও হচ্ছে, কিন্তু সেটা কষ্ট ছাপিয়ে এর ঊর্ধ্বে তো নয়। আনএক্সপেক্টেড জিনিসগুলো কষ্ট দেয় খুব। আপনজনের দেওয়া আঘাতগুলোর ক্ষত হয় গভীর। ইরতিজা রুবার আপন জন না হলেও রুবার প্রথম প্রেম বলা চলে। কিশোরী বয়সের নিখাত যুক্ত আবেগ বলা চলে। আর এই আবেগ অনুভূতির প্রগাঢ়তাও ঠিক ততটাই হয় যতটাই বিনা ইশারায়ও হাজার স্বপ্ন বোনা যায়। কিন্তু রুবা এই সবগুলোই ওভারকাম করতে চায়। নিজেকে নিয়ে বাঁচতে চায়। তার বাবার জন্য বাঁচতে চায়। এ দুনিয়ার নিকৃষ্টতম মানুষদের প্রতি মোহ পুরোপুরি কাটিয়ে উঠতে চায়। কত কিছু মনে মনে সাজাতে সাজাতেই রুবার ফোনটা কর্কশ শব্দে বেজে উঠল টোট ব্যাগ থেকে। ধ্যান ভেঙে দেখল কিছু কিছু যাতায়াতকারী তার দিকে চেয়ে চেয়ে দৃষ্টি ফিরিয়ে নিচ্ছে। রুবা সেদিকে থেকে নজর ফিরিয়ে মোবাইল বের করে দেখল মিরাজ কল দিচ্ছে। মিরাজ তার মামাতো ভাই। গ্রামে তাদের বাড়িও পাশাপাশি। জনারই পড়াশোনার জন্য ঢাকায় থাকা। বর্তমানে মিরাব ইন্টার্নি করছে ঢাকা মেডিকেল কলেজে। আর রুবা সেকেন্ড প্রফে। বলা যায়, এ ঢাকার মতো ব্যস্ত নগরীতে এবং রুবার মতো ছোট্ট প্রাণীর বটবৃক্ষই মিরাজ। তার অসুখে বিসুখে কিংবা সুখে যাকে সবার আগে পাওয়া যায় সেই ব্যক্তিটাই মিরাজ হোসেন। গলা পরিষ্কার করে কল রিসিভ করল রুবা। কল রিসিভ হতেই ওপাশ থেকে কর্কশ কণ্ঠ ভেসে আসলো। ভাই, জাহান্নামে চলে গিয়েছিলি? কয়শো কল দিয়েছি, চোখ দুটো খুলে দেখতো। কোথায় আছিস এখন? রুবা কথা সাজালো। অগরবগর কিছু বললেই মোবাইল থেকেই থাপ্পড় মারবে তাকে না হয়। বলল, এই তো এখানে আছি। তুমি কোথায় ভাইয়া? মিরাজ আছে সে জায়গার কাছাকাছিই গাড়িতে। সিএনজি থেকে নেমে জানালো, বসো ওখানেই, আমি আসছি। উদ্ধৃতি চিহ্ন। রুবা সঙ্গে সঙ্গে চোখ চেহারা ছুড়ত ঠিক করতে লেগে গেল। চেহারার এই বেহাল দশা দেখলে ভাই চটে যাবে। বাবার কানেও চলে যেতে পারে। এমন হলে বাবা এবার গ্রাম থেকেই আসতে দিবে না। কিছুক্ষণ আগের দুঃখ কষ্ট ধামাচাপা পড়ল মেয়েটার বর্তমান পরিস্থিতির তোপে পড়ে। যাক, তাও ভালো, কিছুক্ষণ কষ্ট থেকে তো ছুটি নেওয়া গেল। জীবন এমনই, কোন কিছুই দীর্ঘস্থায়ী হয় না। হলে মানুষ আপনজনের মৃত্যু শোক কাটিয়ে কখনো বেঁচে থাকতে পারত না। সৈয়দ বাড়ির ড্রয়িং রুমে বৈঠক বসেছে। দীর্ঘ সময়ের পর ছেলের বাড়িতে পদার্পণের খবর পেয়ে ইরতিজার বাবা সৈয়দ আহনাফ ইমতিয়াজ অফিস ছেড়ে বাড়িতে এসেছেন। এমনটা নয় যে ছেলের সাথে অফিসে কথা হয় না। হয়, তবে বিজনেস ব্যতীত কোন বিষয়েই কথা পাতানো যায় না ছেলের সাথে। ইরতিজা খুবই রাজকীয় ভঙ্গিতে বসে আছে। তার দাদি তাকে কতক্ষণ মাথায় পিঠে হাত বুলিয়ে দিয়েছে। এক ছেলের এক নাতি তার বংশের বাতি। আর এই নাতি তার বংশ ছাড়া, ঘর ছাড়া। এই কালী তারাকে সে যেমনই হোক বিদায় করে সুন্দর বউ এনে দিবে নাতির জন্য। তার নাতি হইছে আকাশের চাঁদ। মতিয়ারা বেগমের এক ছেলে এক মেয়ে। মেয়েটার একটা নাতনি আছে, একসময় চাইতেন নাতনিকে নাতির জন্য রেখে দিবেন।
কিন্তু নাতির প্রেম ভালোবাসার কথা শুনে দ্বিমত করেন নাই। তার শখের আদরের নাতি যেভাবে খুশি থাকে ওভাবেই থাকুক। তার উপর মেয়ে ছিল ভারী সুন্দরী। তিনি আবার সুন্দরে বড্ড পূজারী। চকচককেই সোনা মনে করেন। তারপর বিয়েতে ব্যাগরা ঘটল। তখনও মনে মনে এই ফন্দিই আটছিল তিনি। কিন্তু মাঝখানে ছেলের বউ এ আপদ জুটিয়েছে তার নাতির কপালে। নাতনিটা দেশে না থাকায় তিনিও তখন কোন কথা বলতে পারেনি। তাই তিনি এবার মেয়ের নাতি নাতনি দুজনকেই দেশে আনাচ্ছেন। আর কত, অনেক হয়েছে পড়া লেখা। এভাবে আর কত, বাড়ি ফিরছ কবে বলো? ছেলের উদ্দেশ্যে প্রশ্ন রাখলেন আহনাফ সাহেব। কিন্তু ছেলের মধ্যে উত্তর দেওয়ার কোন তারা দেখল না। রুজিনা বেগম রাগে অগ্নিশর্মা। ছেলের বেপরোয়া হেয়ালিপনায় মস্তিষ্ক টগবগ করছে। ধৈর্য কুলায় না আর। তর্জন করে উঠলেন তিনি। জবাব দিচ্ছ না কেন? খুব বেশি বড় হয়ে গিয়েছ যে এখন বাবা মা কেউ গুরুত্ব দিচ্ছ না? রুবার মতো গ্রামের কালো মেয়েকে স্ত্রী হিসেবে মানতে তোমার ইগোতে অহমিকায় বাদে। কই আমিও তো গ্রামের মেয়ে। আমায় মা ডাকতে তোমার অহংকারী মন ক্ষুণ্ণ হয় না? আমার গর্ভে জন্ম নিয়েছ বলে? নাকি না পেরে মা এর জায়গা দিয়েছ? ইরতিজা মুহূর্তেই ফুঁসে উঠল। আভিজাত্যে হেলিয়ে রাখা দেহ টানটান করে সোফায় বসে ক্রোধান্বিত হয়ে বলল, ওই মেয়েটার সাথে নিজেকে মেলাচ্ছ কেন? কি আছে ওই গার্ভেজ মেয়েটার মধ্যে? এই এক মেয়ে নিয়ে আমার লাইফটা হেল করে রেখে দিয়েছ। আমি ওই মেয়েকে কিছুতেই মানতে পারবো না। এবার তুমি আমায় যাই বলো না কেন, আই ডোন্ট কেয়ার। উদ্ধৃতি চিহ্ন। আহ, ইরতিজা, মা, এর সাথে কিভাবে কথা বলছো তুমি? ছেলেকে মৃদু ধমকে হুঁশিয়ারি দিয়ে বললেন আহনাফ সাহেব। ইরতিজা চুপ রইল, কিন্তু মুখ থেকে কপট বিরক্তি ভাব সরল না। মাথা টনটন করছে ব্যথায়। ওই গার্ভেজ মেয়েটা মন মেজাজ 360 ডিগ্রি এঙ্গেলে ঘুরিয়ে দিয়েছে। এই কারণেই এসব বেয়াদবদের সে দেখতে পারে না। রূপহীন সেই সাথে চরিত্রহীন আবার আদবহীনও। ফালতু। রুজিনা বেগম ছেলের দিকে তাকিয়ে রইলেন অপলক, ছেলের চেহারার এই বিরক্তিভাব দেখে। কষ্ট করে জন্ম দিলেও এ ছেলে তার কিছুই পায়নি। পেয়েছে বংশের ডবল অহংকার আর গরিমা। আর একমাত্র সন্তান হওয়ায় সেটা লাই পেতে পেতে আকাশে উঠেছে। যার ফলে কদম এখন মাটিতে পড়ে না। এমনটা না, তাকে কখনো অসম্মান, অবজ্ঞা করে। কিন্তু সে তো শুধু তার সম্মান চায় না, চায় তার রা ভাতিজিটার সম্মান। রাস্তার অলি গলিতে পড়ে থাকা মানুষের প্রতি মায়া, মমতা, কোমলতা। নুরাইশা যখন পালিয়ে গেল তিনি বেশ খুশি হয়েছিলেন বলা যায়। কিন্তু এরপর শাশুড়ির মনভাব বুঝে এক প্রকার গোধরেই রুবা আর ইরতিজার বিয়ে পড়িয়েছেন। ভেবেছেন, ছেলেটা যদি রুবার মিশ্রণে একটু মানুষ হয়। বলা হয়, সঙ্গ দোষে লোহা ভাসে। ভালোর সাথে চললে ভালো, খারাপের সাথে চললে খারাপ। তিনি সেই আশাতেই মেয়েটাকে নিজেদের সাথে জড়িয়েছেন। এতে তার রা ভাতিজিটাও নিজের কাছেই থাকল। কিন্তু ছেলে তার আশা নিরাশায় পরিণত করেছে। মেয়েটাকে এমনভাবে অবহেলা তুচ্ছতাচ্ছিল্য করেছে যেন কোন কীটপতঙ্গ। নিজেকে খুব অপরাধী মনে হয় রুজিনা বেগমের। রুবার অপরাধী তিনি। এত কষ্টের বোঝা মাথায় তুলে দেওয়ার অপরাধী। নিজ হাতে জীবনটা নষ্ট করে দেওয়ার অপরাধী। সেই অপরাধ বোধ থেকেই আজ তিনি নিজ হতে মেয়েটাকে মুক্তি দেওয়ার আর্জি জানালো অহংকারী ছেলের কাছে। বলল, কি করেছো তুমি মেয়েটার সাথে? মেয়েটাকে কেন বের করে দিলে বাড়ি থেকে? উদ্ধৃতি চিহ্ন। কিচ্ছু করিনি। ওকে বলবে আমার থেকে যেন দূরে থাকে। আইকা এন্ড টলারেট হার। ইরতিজার তৎক্ষণাৎ ফিরতি জবাব। আচ্ছা, থাকবে ও দূরে। এমনিতেও ও কোন দিনই তোমার কাছে ছিল না। আর থাকবেও না আজকের পর থেকে। আমার সামনে দাঁড়িয়ে তুমি ওর এ হাত তুলেছ। না, তোমায় মানুষ করতে পেরে আমি যজ্ঞ মা হলাম। আর না, রুবার যজ্ঞ ফুপি হতে পারলাম। তোমার মতো অযোগ্য মানুষের সাথে মেয়েটাকে জড়ানো আমার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল। শক্ত কণ্ঠে ছেলেকে জানালেন তিনি। নিজের মা এর মুখে বাহিরের একটা মেয়ের জন্য এত আহাজারি শুনে ইরতিজা ফুঁসে উঠল। তার অহংকারী মন এবার হিংসায় জর্জরিত হল। এই একটা মেয়ের জন্য তাকে অযোগ্য বলা। মস্তিষ্ক চিরবির করে উঠতেই ও রেগে গিয়ে বলল, তুমি আবার এই মেয়েটার জন্য অপমান করছো আমায়? মানুষ হিসেবে অযোগ্য বলছো? ওই মেয়েটার কোন যোগ্যতা নেই আমার লেভেলে আসার? আমার স্ত্রী হওয়ার কোন যোগ্যতাই ওর নেই? আসলে যোগ্য অযোগ্যর প্রশ্ন পড়ে আসবে, আগে মানুষের মতো মানুষ হও। তারপর যোগ্যতার তকমা লাগাও এ। আজ যেভাবে মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিলে, কোন মানুষের কাজ হতে পারে না এটা? জানো তো, এই পৃথিবীতে একমাত্র প্রাণী, যাকে তার অরিজিন ধরে রাখতে বলা হয়। মানুষের মতো মানুষ হতে বলা হয়। কণ্ঠে শ্লেষ ঢেলে কটাক্ষের স্বরে বললেন তিনি। মেয়েটার জন্য তার ভিতর পুড়ে যাচ্ছে।
হাহাকার করছে। কিভাবে মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল তার চোখের সামনে। সঙ্গে সঙ্গে কাচের টেবিলটি ঝংকার তুলে ছিন্নভিন্ন হয়ে আছড়ে পড়ল ফ্লোরে। আহনাফ সাহেব আতঙ্কে চেঁচিয়ে উঠলেন, ইরতিজা, বলে। রুজিনা বেগম হতবিহ্বল চাহনিতে চেয়ে। এবারে বুকে কাঁপন উঠেছে আতঙ্কে। মতিয়ারা বেগম রুম ছেড়ে বেরিয়ে আসলেন তড়িঘড়ি করে। মাজা ব্যথায় টিকতে না পেরে বাধ্য হয়েই রুমে যেয়ে বিশ্রাম নিতে হয়েছিল ওনায়। ইরতিজার হাত গলিয়ে গোলগোল করে রক্ত ঝরছে। রাগে অগ্নিশর্মা মা এর দিকে তাকিয়ে বলল, আমি ওই মেয়েটাকে জাস্ট করে ফেলবো মা। টমি বারবার ওর সাথে তুলনা করে, হে করছো আমায়। নেক্সট টাইম আমি ওকে আমার আশেপাশে দেখলে কারো কথাই মাথায় রাখবো না। যা করতে মন চাইবে ঠিক তাইই করব। সামান্য বাড়ি থেকে বের করে দেওয়া তো তুচ্ছ বিষয়। বলেই হাতের তাজা ক্ষত নিয়ে হনহনিয়ে বের হয়ে গেল। পুরো ফ্লোর ফোঁটা ফোঁটা রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। আহনাফ সাহেব ছেলের জন্য দিশেহারা হয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে ছেলের অ্যাসিস্ট্যান্ট রকি কে ফোন দিয়ে ছেলেকে সামলাতে বললেন। স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, কি দরকার ছিল ছেলেটাকে এতগুলো কথা শোনানোর বলো তো, রুজিনা? যেটা চলে গেছে সেটা তো চলেই গেছে। ছেলেটা কতদিন পর বাড়িতে আসলো, এখন আবার এভাবে রেগে চলে গেল বাড়ি ছেড়ে। কি অবস্থা করলো হাতটার, তুমিও না? রুজিনা বেগম সঙ্গে সঙ্গেই স্বামীকে কিছু বলতে পারলেন না। ভিতরে চলা দহনচল তার চোখে অশ্রু হিসেবে বেরিয়ে আসতে চাইল। কুণ্ঠিত হলো অভ্যন্তরীণ। খুবই সন্তর্পণে নিজের কণ্ঠকে কুণ্ঠা থেকে বের করে বলল, ওর অন্যায়গুলো দেখলেন না আপনি? এই আপনারাই ছেলেটার ভুলেও লাই দিয়ে ছেলেটাকে এমন বানিয়েছেন। বলতে বলতেই চোখ গলিয়ে অশ্রু গড়ালো ওনার। ছেলে বাড়ি ছেড়ে চলে গিয়েছে দেখে তাদের কি আক্ষেপ, অথচ তার ভাতিজিটাকে যে ওনাদেরই ছেলে বাড়ি থেকে বের করে দিল সেটা কেউ দেখল না। অবশ্য দেখবে কিভাবে, ওটা তো আর ওনাদের কেউ না। মেয়েটার চোখে অশ্রু দেখেছে তিনি। শেষ কথাটুকুও বলার সুযোগ দেয়নি ছেলেটা। রুমে আর কি কি করেছে কে জানে, এগুলো কারো চোখে পড়ল না। আহনাফ সাহেব স্ত্রীর কথা কানে নিলেন না। চেহারায় একরাশ গাম্ভীর্য টেনে বাড়ি থেকে বের হয়ে গেলেন ছেলের খুঁজে। তার মা এর আহাজারি যেতে যেতে শুধু এতটুকুই শুনে গেলেন, পরের সন্তানের জন্য নিজের সন্তানকে কষ্ট দিও না। এই নাতিটা ছাড়া আমগো আর কেউই নাই। তো আমাদের বংশের বাতি। আয় হায় রে আমার নাতিরা। উদ্ধৃতি চিহ্ন। এ দুনিয়ায় পরিবারে ছেলেরা বংশের বাতি এ তকমাতেই কি তাদের সাতক্ষণ মাফ হয়ে যায়। সেদিনের ঘটনার দুদিন পেরিয়েছে। ইরতিজা বাড়ির কারোর সাথেই যোগাযোগ করেনি। তার মা ছেলের দুশ্চিন্তায় পাগল হয়ে ফ্ল্যাটে এসে ছেলের সেবা যত্ন করে গিয়েছেন। যতই হোক নারী ছেঁড়া ধন, একমাত্র সন্তান তার, বাড়িতে নিয়ে যাওয়ার কথাও বলেছে। কিন্তু ইরতিজা মানেনি। কিন্তু মা এর সাথে যথেষ্ট ওয়েল বিহেভড ছিল। কারণ সে নিজেও মা এর সাথে রুড বিহেভ করেছিল। জাস্ট ওই মেয়েটার জন্য। এর সব দায় গার্বেজটার। মেয়েটা তার জীবনে জুড়ে যাওয়ার পর থেকেই সব এলোমেলো তার। সব কিছু। মা এর সেবায় তার তখনকার স্মৃতি লাঘব হলেও গার্বেজ মেয়েটার ধৃষ্টতা সে কিছুতেই ভুলতে পারছে না। এই মেয়েটার জন্য কঠিন কিছু অপেক্ষা করছে। ইরতিজা ইয়ামিন এত ভালো মানুষ নয়। তার চোখে তাকিয়ে জবাব চাওয়া, ক্ষমা চাইতে বলা, তাকে অপমান করা। তার 30 বছর বয়সে কেউ তার কথার অবাধ্য হয়ে এরকম করেছে কি না সন্দেহ। যে হয়েছে তাকেই সে চিরতরে নিজ থেকে সরিয়েছে। আর সে কি নাই মেয়েকে ছেড়ে দিবে? কখনোই না। নেভার এভার। অফিসের কেবিনের কাছের দরজার ঠকঠক আওয়াজে বন্ধ চোখ জোড়া খুলল ইরতিজা। হাতের পেপার ওয়েটটা ক্রমান্বয়ে টেবিলে ঘুরাচ্ছে। ভিতরে আসার অনুমতি প্রদান করতেই রকি সহ ইরতিজারের বন্ধু সাদিফ ঢুকল কেবিনে। রকি টেবিলের উপরে এক পাশে একটা ফাইল রেখে পাশে দাঁড়িয়ে গেলেও সাদিফ হাস্যোজ্জ্বল চেহারায় টেবিলের সামনের চেয়ার টেনে বসে পড়ল। খুশমেজাজে বলল, হোয়াটস আপ বন্ধু, বাড়ি টাড়ি ফিরেছিস নাকি এখনো একাই বনবাস জীবন কাটাচ্ছিস? বিয়ে করে পুরুষ ঘরমুখ হয়, তুই হলি বিমুখ। তোর দ্বারাই সকল বিরল ঘটনা দেখা যায়। ইরতিজা মুখ দিয়ে বর্গীয় শব্দ বের করল। বিতৃষ্ণার সাথে বলল, এসব বলতে এসেছি সেখানে? দেন, দরজা খোলা আছে, বেরিয়ে যা। সাদিফ হো হো করে হেসে উঠল। ইরতিজার বিরক্তি যেন চিরবিরিয়ে বাড়ছে। তার গা ফর্মাল স্যুট, ব্ল্যাক ডায়ালের ব্র্যান্ডেড ওয়াচ, এলোগেন্ট ড্রেস আপ, সব কিছু তার পার্সোনাল ফ্যাশন স্টাইলিস্ট দ্বারা নিয়ন্ত্রিত থাকে। সেই সাথে তার ডমিনেটিং পারফেক্ট অরা। ইন হিজ লাইফ, এভরিথিং ইন হিজ লাইফ হ্যাজ টু বি পারফেক্ট। মাস্ট বি। এত সুদর্শন চেহারায় বিরক্তি যেন উপচে পড়ছে। এতটা বিরক্তি আসলেই কেমন বেমানান। স্টিল, ছেলেটার বিরক্তি আকাশ ছোঁয়া। সকলের সাথেই তার সম্পর্কের সীমারেখা নির্দিষ্ট করা।
এর ভিতরে কেউ ঢুকতে পারে না। সে এল্লাও করে না, আর তার স্ট্যান্ডার্ডসের বাইরেদের সাথে আরও আগেই না। সেক্ষেত্রে সাদিফ ভিন্ন। এখানেও রহস্য আছে, ক্লাস, স্ট্যান্ডার্ড, পার্সোনালিটি, সোসাইটির দিক থেকে জনের সমান। এ কারণই বোধ হয় ইরতিজার সাথে বন্ধুত্বটা গভীরভাবে টিকে রয়েছে। তবে সামনে দেখা যাবে এই বন্ধুত্বে সবচেয়ে বেশি এফোর্ট কার। ভাই, এভাবে বলছিস যেন তো অফিসে খেতে এসেছি। তুই তো জিন্দেগিতেও খবির নিস না। তাই আমি এই খিবর নিতে চলে এসেছি। ইরতিজা মানল না সে কথা। সে জানে কোন খবর নিতে নয়, খবর শোনাতে এসেছে সাদিফ। ফ্রেন্ড সার্কেলে ইরতিজাকে নিয়ে সব সময়ই খুব মাতামাতি লেগে থাকে। এটা তার অ্যাচিভমেন্ট কিংবা ফ্লো সব কিছু নিয়েই। সেই হিসেবে বলা যায়, ইরতিজা এই কারণেই আরও নিজেকে সব জায়গায় পারফেক্ট রাখতে চায়। পারফেক্ট ড্রেসিং সেন্স, পারফেক্ট অওরা, পারফেক্ট পার্সোনালিটি, পারফেক্ট লাইফস্টাইল। একেবারে ক্লিন ইমেজ। মোদ্দা কিথায় আয়, আর তোর এত ওভার অ্যাক্টিং নেওয়া যাচ্ছে না। বা হাতে কপালের চুলগুলো পিছনে ঠেলে বলল ইরতিজা। যদিও চুলগুলোও পারফেক্ট ওয়েতে জেল দ্বারা সেট করা। সাদিফ নড়েছে বসে মোদ্দা কথায় আসলো। শুনলাম নুরাইশা নাকি দেশে ফিরেছে। তুই তো বিয়ে মানিস না। ওকে আবার লাইফে এন্ট্রি নিতে দিবি? ও তোর ভয়ই কিন্তু এতদিন দেশে আসেনি। উদ্ধৃতি চিহ্ন। সঙ্গে সঙ্গে ইরতিজার শান্ত মস্তিষ্ক বিগড়ে গেল। চিবিয়ে চিবিয়ে বলল, এম আই লুকিং ফুল? ওর মতো প্রস্টেটিউডকে সেকেন্ড চান্স দিব? সাদিফের চোয়াল কি কিছুই শক্ত হলো? কি জানি। ইরতিজা বাক্যে আরো ক্রোধ ঢেলে বলল, শি বিট্রে মি। ওর মতো প্রস্টিটিউটের জন্য আমার লাইফ এখন মিসারেভেল। আই এন্ড ফরগিভ হার। আই উইল মেক হার লাইফ হেল। সাদিফ যেন কথাগুলো হাওয়ায় উড়িয়ে দিল। হেসে বলল, আরে হো, পুরনো প্রেম দেখে গলে গিয়ে ক্ষমা করে দিলেও দিতে পারিস। আফটার অল, ও ব্যতীত তুই তো আর কেউকে লাইফে এন্ট্রি নিতে দেসনি। ও তো এটাই ভাবছে না? হার ইমাজিনেশন। তোদের ফ্রেন্ডসকে সাবধান করবি, আমার সামনে যদি পড়ে, আর বেঁচে নাও ফিরে যেতে পারে। এতটা এগ্রেসিভ কেন হচ্ছিস? তুই তো বিয়ে মানছিস না, একসাথে লাইফও লিড করছিস না। তাহলে ওকে সেকেন্ড চান্স দিতে প্রবলেম কি? ইরতিজা সিক্ত হাতের থাবা বসালো কাচের টেবিলে। হিসহিসিয়ে বলল, সেকেন্ড চান্স? আমার ডিকশনারিতে সেকেন্ড চান্স বলে কিছু নেই। শি চুজ হার ক্যারিয়ার ওভার মা ই প্রেজেন্স। উদ্ধৃতি চিহ্ন। ও সময় চেয়েছিল ইরতিজা। আমরা সবাই ছিলাম ওখানে। তুই মানিসনি। নিজের ঠাট বজায় রেখেই বিয়ে এগিয়ে নিচ্ছিলি। তুই কি চামচামি করতে এসেছিস? ফ্রিতে নাকি ডিমান্ড আছে? প্রস্টিটিউটদের তো আবার ব্যাংক ব্যালেন্স থাকে বেশি। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ইরতিজা। ও আমাদের ফ্রেন্ডও হয়। নো, নট অ্যাট অল। অনলি তোদের। আর হয় না, হতো হবে ওটা। ইন মি, আই হ্যাভ নাথিং ফর হার। যে আমার লাইফে আমার রুলসের বাইরে নিজের ধৃষ্টতা দেখাবে তাকেও দৃষ্টান্তমূলক শাস্তিই দিবে ইরতিজা। ও আমায় ভরা বিয়েতে হুইমালিয়েশনের জন্য ফেলে গিয়েছে। আমার অবাধ্য হয়েছে। ক্যারিয়ারকে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছে। ওয়েট, আমি ওর ক্যারিয়ারই খেয়ে দিব। ওর মতো মেয়ের জন্য ফার্স্ট টাইম আমার ক্লিন ইমে দাগ পড়তে যাচ্ছিল। ওকে বল, সময় গুনতে। ইউ জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। আই উইল মেক হার লাইফ লাইক হেল। উদ্ধৃতি চিহ্ন। সাদিফ হাসল ব্যঙ্গাত্মকভাবে। খুব রসিয়ে ভ্রু নাচিয়ে বলল, সেদিন দাগ থেকে বেঁচে গেলেও আজও কি বাঁচতে পারবি? ভেবে দেখ। উদ্ধৃতি চিহ্ন। ইরতিজা 2 সেকেন্ড থেমে শান্তস্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সাদিফের দিকে। সাদিফ ঠোঁট টিপে হেসে জানালো, আরে হো, সিরিয়াসলি নিস না। আমি মজা করছিলাম। তোর ইমেজ অলওয়েজ পারফেক্ট থাকবে। নিট এন্ড সুপার ক্লিন। নো টেনশন। বলেই থাম্বস আপ দেখালো। ইরতিজার দৃষ্টি অনর মস্তিষ্ক হাতড়াচ্ছে। কিন্তু এমপেটি। সাদিফ বসা থেকে উঠে দাঁড়িয়ে সান্ত্বনা বাণী শুনিয়ে বলল, এত হাইপার হোস না, তোর প্রবলেম হবে। ইউ নো, ইউর বেস্ট বাডি। তোর ভালোর জন্যই বলছি। গুড বাই, হু। বলেই নিজে নিজে বেরিয়ে গেল। যেতে যেতে চেহারায় এক কপট চাপা হাসি খেলে গেল সাদিফের। যেন খুব বড় কিছু অ্যাচিভ করে ফেলেছে। ইরতিজা ইয়ামিনের এই জব্দতাও অনেক কিছু। রুবা আর মিরাজ আবার শহরে চলে এসেছে। সাপ্তাহিক ছুটিতে গিয়েছিল বাড়িতে একটা দিনের জন্য। মিরাজ এসে হসপিটালে জয়েন করেছে আর রুবা হোস্টেলে ফিরে গিয়েছে। চেহারার ক্ষত বেশ অনেকটা লাঘব হয়েছে রুবার। গালে ইরতিজার হাতের শক্ত চাপাঘাতের দাগ পড়ে গিয়েছিল। সামান্য ঠোঁটো কেটেছে। তাও ভাগ্য ভালো, কোথাও বের হলে মাস্ক ইউজ করে বিদায়। মিরাজ যেতে যেতে চেহারা দেখেনি। না হয় হাজারটা প্রশ্নের ঝুড়ি খুলে বসত।
এমনিতে ও বাড়িতে যাওয়া ভাইয়ার একদম অপছন্দ। আর যদি দেখতে পেত চেহারার এ হাল, তাহলে ঠিক সব বুঝে যেত। বাড়িতে গিয়ে তাড়াতাড়ি গালে বরফ ঘষেছে বিদায় অনেকটা কমে গিয়েছিল ফুলো ভাবটা। তার ফুপি কল দিয়েও অনেক আহাজারি কান্নাকাটি করেছে। জানিয়েছে ছেলেকে করা কয়েকটি কথা শুনিয়েছে। এতে আবার ছেলে রাগ করে হাত জখম করেছে। রুবার এগুলোতে তত একটা ভাবান্তর হয়নি। এক সময় এই রাগ নিয়ে ফ্যান্টাসিতে থাকত। রাগী ছেলেরা খুব ড্যাশিং হয়, এসেট্রা এসেট্রা। কিন্তু এখন এগুলো সবই বাস্তবতা। নিকৃষ্টতম বাস্তবতা তার জীবনের। এমন নিম্ন মানসিকতার মানুষগুলো জাহান্নামে যাক। এদের ওটাই প্রকৃত স্থান। এ দুনিয়ায় এদের প্রিয় শখ হচ্ছে সাধারণ মানুষদের কষ্ট দেওয়া, তাদের পদে পদে অপমান করে নিজেদের ক্ষমতা জাহির করা, অহংকার করা। রুবার এবারের শিক্ষা হলে সে আর কারো কথাতেই গলবে না। ভালো মানুষই, নমনীয়তা এক জায়গায় আর নিজের আত্মসম্মান এক জায়গায়। গায়ের রং, যে জিনিসে তার হাত নেই, সে জিনিস নিয়ে কথা শোনানো, অপমান করা তার কাছে পৃথিবীর নিকৃষ্টতম মানুষের উদাহরণ। সে এমন নিকৃষ্ট মানুষের সাথে আর কোন সম্পর্কে জড়াতে চায় না। যা ঘটেছে সব অতীত, তা ফেরানো যাবে না। সেটা না হয় রুবার কলঙ্ক হিসেবেই রুবা নিজের সাথে লেপ্টে নেক। তাই ফুপিকে ফোনেই জানিয়েছে, যেন তার ইগোয়েস্টিক অহংকারী ছেলেকে বলেছে অতি দ্রুত ডিভোর্সের ব্যবস্থা করতে। সে এর এক মুহূর্ত এ বোঝার সম্পর্ক মেনে নিতে পারবে না। মিসেস রুজিনাও মেনে নিয়েছে। রুবা ভেবেছিল প্রতিবারের মতো বুঝি ফুপি বুঝাবে, সময় চাইবে। কিন্তু এবার তেমন কিছু হয়নি। রুবা একটা মহাবিষ্ট তিক্ত সম্পর্কে রীতি ঘটাবে সেটা ভেবেও তার ভিতরে নীরবতা জেঁকে বসে। এই সম্পর্ক থেকে রুবার অপমান ব্যতীত আর কিছুই পাওনা নেই। সেই সাথে দেহের আঘাত যুক্ত হয়েছে গত পরশু। এগুলো মনে পড়লেই রুবার মনটা বিষিয়ে ওঠে। তিক্ততায় ছেয়ে যায় অন্তর। তার জানা মতে খুব শিগগিরই তার কাছে ডিভোর্স পেপার চলে আসার কথা। সেও তার অপেক্ষাতেই বসে। ক্লাস শেষে হোস্টেলে ফিরছিল রুবা এসব চিন্তা ভাবনা করতে করতেই। সাথে তার বান্ধবী শর্মিলা, সে নিজের মতোই বকর বকর করে যাচ্ছে। আজ ক্লাস শেষে মিরাজের সাথে দেখা হয়নি। আন্তমুখেই বেখেয়ালি হাঁটতে হাঁটতে ধাক্কা খেল একজনের সাথে। সরি বলার আগেই সামনের জন চেঁচিয়ে উঠল। উগ্রভাবে বলল, চোখে দেখতে পাও না, অন্ধ নাকি? অসভ্য। উদ্ধৃতি চিহ্ন। রুবার মেজাজ খারাপ হলো। মেয়েটা তাদের ক্লাসের ক্যাপ্টেন, নৌসিন। সকলের সাথে উগ্র আচরণ করে। ভাবটা এমন যেন বাপ দাদার সম্পত্তি ওর মেডিকেলটা। আমি না হয় দেখতে পাইনি, তুমিও কি দেখতে পাওনি? তুমিও আমার মতো অন্ধ? ব্যাস রেগে বোম হয়ে গেল নৌসিন। বলল, এই মেয়ে কি বললে? জানো আমি কে? কটমটিয়ে রুবার দিকে এগিয়ে যেতে নিলে শর্মিলা বার কয়েক সরি বলে রুবাকে টেনে নিয়ে আসলো। মেয়েটা কি গাধা? ও জানে না নৌসিনের হাত কতটুকু? ওর চাচ্চু মেডিকেলের প্রফেসর। ওর কথায় ক্লাসের সকলে মাথা পেতে চলে। আর এদিকে এটা মুখে মুখে তর্ক করে। ওর গ্যাংয়ের নজরে পড়লে উপায় আছে। কি ব্যাপার, এত ফায়ার হয়ে আছিস কেন? কোন প্রবলেম হয়েছে? গ্রাম থেকে আসার পর থেকে দেখছি মুড নিয়ে আছিস। উদ্ধৃতি চিহ্ন। আনলি কেন আমায়? এসব ফাজিলদের আরো দুটো কথা শোনানোর দরকার ছিল। এরা যেখানে বেশি নরম পায় ওখানেই জুলুম খাটায়। শয়তানের দল। মেজাজ হারিয়ে রাগে গজরাতে গজরাতে এসব বলতে বলতেই হঠাৎ যেন এক দণ্ডায়মান মূর্তি সামনে এসে দাঁড়ালো। মূর্তিটা আর কেউ না, অহংকারী ইরতিজা ইয়ামিনের অ্যাসিস্ট্যান্ট রকি। সে অতি আনুগত্য স্বরে সালাম জানিয়ে বলল, ম্যাম, স্যার এসেছে ক্যাম্পাসে, গাড়িতে। ডাকছে আপনায়। উদ্ধৃতি চিহ্ন। রোবা শার্লিন জনায় ভ্রু কুচকাল। এখন আবার কোন স্যারের আগমন ঘটল? রকিকে আগে তেমন একটা না দেখায় রুবাও তেমন একটা চিনতে পারছে না। অগত্যা জিজ্ঞেস করল, কোন স্যার? সৈয়দ ইরতিজা ইয়ামিন। শার্লিন করে উঠল নিঃশ্বাস আটকে। চোখ দুটো বড় বড়। দু হাতে রুবার এক হাত চেপে বলল, সৈয়দ রয়্যাল কালেকশনের একমাত্র ওনার ইরতিজা ইয়ামিন? উনি তোকে কেন ডাকছে রুবা? রুবার কপালের ভাঁজ সমান্তরাল হল। ঠান্ডা বুদ্ধিদীপ্ত চোখে রকিকে গলিয়ে দূরের টয়োটা গাড়িটাতে দৃষ্টি স্থির করল। মনে প্রশ্নের আলোড়ন উঠল। আরও অপমান করা বাকি আছে বুঝি? নাকি নিজে সামনে থেকে বসে ডিভোর্স পেপারে সাইন করিয়ে নিবে? ওনাদের মতো এলিট শ্রেণী মানুষদের তো আমাদের মতো গার্ভেজের প্রতি ইমান বিশ্বাস কম। সেদিন যেমন মেডিসিন নিয়ে করল। উদ্ধৃতি চিহ্ন। মেডিসিনের কথা মনে হতেই রুবার কণ্ঠনালীতে শক্ত পাথরের চাপা পড়ল। ঢোক গিলা দেয়। সোমলা মুখশ্রী মুহূর্তেই লাল হয়ে উঠল। তবুও কণ্ঠে ঠাট বজায় রেখে বলল, কারো আদেশ শুনতে বাধ্য নই আমি। হোস্টেলে ফিরব আমি। আসছি। বলেই রকিকে অতিক্রম করে বিপরীতে হাঁটা ধরল।
ইরতিজা গাড়ির কাঁচ গলিয়ে এই দৃশ্য দেখে চোখ থেকে চশমাটা 2 আঙ্গুলে হাঁটিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এগেইন, আবার আমার অবাধ্য হওয়া, উই লবি পানিশড লিটল গার্ভেজ। এন্ড ইট উই লবি সুসুন। উদ্ধৃতি চিহ্ন।